আমরা এখন রয়েছি নমঘাটে। আমাদের বারাণসী ভ্রমণ শেষ করে আমরা এখন চলে এসেছি বারাণসী জংশন স্টেশনে। সকাল সকাল ওসিঘাটের পবিত্র গঙ্গারতি দর্শন করার পর আমরা একটা অটো রিজার্ভ করে চলেছি বেনারসের বাকি থাকা আরও কয়েকটা জিনিস দেখে নিতে, কারণ আজকেই আমাদের বেনারস ভ্রমণের শেষ দিন। প্রথমেই আমরা চলে এসেছি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে, যেটি বর্তমানে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। পণ্ডিত মদন মোহন মালব্য 1916 খ্রিস্টাব্দে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। অনেকটা এলাকা জুড়ে বিস্তৃত এই বিশ্ববিদ্যালয়ের পরিসর। আর এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে বিড়লা পরিবার প্রতিষ্ঠিত একটি শিব মন্দির, যেটি নতুন বিশ্বনাথ মন্দির নামে পরিচিত। এই মন্দিরটি মূল কাশী বিশ্বনাথ মন্দির থেকে প্রায় 7 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আমরা এবার মন্দিরের মূল চত্বরে প্রবেশ করছি। এই শান্ত স্নিগ্ধ মনোরম সকালে চারিদিকে কুয়াশার একটা হালকা আস্তরণ রয়েছে, আর এই চত্বরের ভিতরে চারিদিকে মানুষ মর্নিং ওয়াক করছেন। প্রথমে ঢুকতে এখানে রয়েছে পণ্ডিত মদন মোহন মালব্যজির একটি পূর্ণ অবয়ব মূর্তি। সামনের একটি দোকান থেকে সামান্য কিছু ফুল, মালা এবং এক ঘটি গঙ্গা জল সংগ্রহ করে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি মূল মন্দিরের দিকে। আজ সোমবার, তাই শিবলিঙ্গে পবিত্র গঙ্গাজল অর্পণ করে মানসিক শান্তি অনুভব করলাম। এরপর আমরা মন্দিরে থাকা আরও অন্যান্য দেবদেবী দর্শন করলাম। ভারতবর্ষে বিড়লা পরিবার যে 14টি বিশেষ মন্দির স্থাপন করেছিলেন সারা ভারত জুড়ে, সেই 14টি মন্দিরের এটি একটি অন্যতম উল্লেখযোগ্য মন্দির। সোমবার সকাল সকাল শিবলিঙ্গে গঙ্গাজল অর্পণ করে আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে আসলাম। এবার আমরা এসেছি এখানকার বিখ্যাত সংকটমোচন হনুমান মন্দির দর্শন করতে। মন্দিরের ভেতর সর্বক্ষণ পরিবেশিত হচ্ছে রাম নাম, কিন্তু দুঃখের বিষয় এই মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ নয়, ফলে আপনাদেরকে ভেতরের কোনো ছবি দেখাতে পারলাম না। আমরা এরপর চলে এলাম তুলসী মানস মন্দিরে। মন্দিরটি বিশাল আয়তনের এবং গোটা মন্দিরটি মার্বেল দিয়ে মোড়ানো। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গোটা মন্দিরের দেওয়ালগুলি মার্বেল দিয়ে কত সুন্দর নকশা করা হয়েছে। মন্দিরে অধিষ্ঠানরত রাম সীতার মূর্তি দর্শন করলাম। এর ঠিক বাঁ পাশে রয়েছে দেবী অন্নপূর্ণার মূর্তিও। আমরা এরপর চলে এসেছি এখানকার বিখ্যাত শ্রী দুর্গা মাতা মন্দিরে। মূল প্রবেশদ্বার দিয়ে মন্দিরের মুখ্য চত্বরে ঢুকে পড়েছি। এর মধ্যে রয়েছে অনেক ছোট ছোট মন্দির, কিন্তু এখানেও সেই একই সমস্যা, মূল মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করতে দেওয়া হলো না।
এরপর আমরা চলেছি বেনারসের আরেকটি বিখ্যাত দ্রষ্টব্য স্থান নমঘাট ঘুরতে। নমঘাটে প্রবেশ করার আগে আমরা দেখে নিলাম আদি কেশব ঘাট এবং আদি কেশব মন্দির। অতি প্রাচীন এই মন্দিরটি এখনো খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। মন্দির দর্শন করার পর আমরা চলে এসেছি মন্দির সংলগ্ন আদি কেশব ঘাটে। যে জায়গাতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটি দুটি বৈশিষ্ট্য রয়েছে। ঠিক এখানেই গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে বরুণা নদী। আরেকটি বৈশিষ্ট্য হলো বারাণসীর যে 84টি বিখ্যাত ঘাট আছে সেই 84টি ঘাটের প্রথম ঘাট এটি। আদি কেশব ঘাটের ঠিক পাশেই রয়েছে গঙ্গা ও বরুণা নদীর সঙ্গম। আমি এই সঙ্গম স্থানটিকে আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন দুই রঙের জল মিশেছে একটি জায়গাতে। গঙ্গার জল অপেক্ষাকৃত সাদা এবং বরুণা নদীর জল একটু কালচে রঙের। গঙ্গা বরুণার সঙ্গম দেখার পর আমরা চলে এলাম অন্যতম প্রধান আকর্ষণ নমঘাটে। আমরা এখন রয়েছি নমঘাটে। বারাণসীর এদিক থেকে অযোধ্যার দিক থেকে শুরু করলে বারাণসীর এটি দ্বিতীয় ঘাট। এর আগে আপনাদেরকে দেখালাম আদি কেশব ঘাট, সেখান থেকে বারাণসীর যে 84টা ঘাট সেটা শুরু হচ্ছে, এটা দ্বিতীয় ঘাট নমঘাট। এখানে সুন্দর পরিবেশের সৃষ্টি করা হয়েছে এবং এর পাশেই নমঘাটের সেকেন্ড ফেজের কাজ চলছে। বেলা অনেকটা হয়ে গেছিল, কিন্তু কুয়াশার দাপট থাকায় এবং কিছুটা মেঘলা থাকায় সূর্যদেব এখনও প্রকট হতে পারেননি। নমস্কারের ভঙ্গিমা প্রকাশ করা এই হাতগুলি নমঘাটের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এখানে যে 3টি হাত দেখতে পাচ্ছেন এর মধ্যে বাম দিকেরটি একটি পুরুষের হাত, ডান দিকেরটি একটি নারীর হাত এবং সামনে ছোট হাতটি একটি শিশুর হাতকে নির্দেশ করছে। এই জায়গাটি ক্রমেই বারাণসীর একটি অন্যতম জনপ্রিয় জায়গা হয়ে উঠছে। জায়গাটি ফটো সেশনের জন্য খুবই বিখ্যাত। প্রচুর ভ্রমণার্থী এবং দর্শনার্থী এই ঘাটটি ভ্রমণ করতে আসেন এবং সেই সঙ্গে ফটো সেশনের ব্যাপারটা তো রয়েছেই। ঘাটে অনেক নৌকা বাঁধা রয়েছে। এখান থেকে চাইলেও আপনি যে কোনো নৌকা ভাড়া করে অনায়াসে গঙ্গাবক্ষে ভ্রমণ করে নিতে পারেন। খুব শিগগিরই কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্যোগে এই ঘাটে দশাশ্বমেধ ঘাট এবং অসি ঘাটের মতো গঙ্গা আরতি শুরু হতে চলেছে। খানিকটা সময় নমঘাটে কাটিয়ে ইচ্ছা না থাকলেও নমঘাটকে বিদায় জানিয়ে আমরা চলেছি আমাদের পরবর্তী দর্শনীয় স্থান শ্রী কালভৈরব মন্দিরের উদ্দেশ্যে। প্রচলিত কথা অনুযায়ী বারাণসী এসে কালভৈরব দর্শন না করলে নাকি বারাণসী ভ্রমণ সম্পূর্ণ হয় না। আমরাও তাই বারাণসী ভ্রমণের শেষ বেলায় চলেছি শ্রী কালভৈরবজির উদ্দেশ্যে। আমরা মন্দিরের একেবারে কাছাকাছি চলে এসেছি। এখানে একটি দোকান থেকে আমরা পূজার ডালা নিয়ে নিলাম। এরপরে দাঁড়িয়ে পড়লাম শ্রী কালভৈরবজি মন্দিরে ঢোকার লাইনে। এখানে এসে শুনলাম যে শ্রী কালভৈরবজিকে দর্শন করার লাইনে নাকি প্রায় 3 থেকে 4 ঘন্টা অবধিও দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু আমাদের সৌভাগ্য ছিল যে আমরা প্রায় আধ ঘন্টা মতো লাইনে অপেক্ষা করছিলাম। এই কালভৈরবজির ওপরে সমগ্র বারাণসীর দায়িত্বভার দেওয়া আছে, অর্থাৎ বারাণসীর পাহারাদার তিনি। সমস্যা সেই ঘুরে ফিরে একটাই, ভেতরে কোনো রকম ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না। আসার পথে দেখে নিলাম বারাণসীর মুখ্য ডাকঘরটিকে। সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি, তাই রাস্তার ধারে একটা হোটেল দেখে সামান্য কিছু
জলযোগ করে নিলাম। বারাণসীর জিলাপির স্বাদ কিন্তু বেশ বিখ্যাত, যা মুখে লেগে থাকার মতো। হোটেলে ফেরার পথে কাশী বিশ্বনাথ মন্দিরের একেবারে সামনে দিয়ে ফিরছিলাম। এটি হলো মন্দিরের 4 নম্বর দরজা। হোটেলে গিয়ে মালপত্র গোছগাছ করে একটা অটো রিজার্ভ করে আমরা চলে এলাম বারাণসী জংশন স্টেশনে। এখান থেকে বিকেল 5টায় আমাদের প্রয়াগরাজ যাবার রিজার্ভেশন রয়েছে। আমাদের বারাণসী ভ্রমণ শেষ করে আমরা এখন চলে এসেছি বারাণসী জংশন স্টেশনে। এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য প্রয়াগরাজ। বারাণসী জংশন স্টেশনে ঢোকার মুখে রয়েছে রেলের পুরানো একটি ইঞ্জিন, যা এখানে প্রদর্শনীর মতো রাখা হয়েছে সাধারণ মানুষকে দেখানোর জন্য। আমরা ঢুকে পড়েছি স্টেশনের ভেতরে এবং এখানে অপেক্ষা করছি ট্রেন আসার জন্য।